টিকলিরা যখন খানবাড়ি থেকে বের হলো তখন বাজে 5:30। নিভাও এসেছে ওদের সাথে। টায়রা টিকলি জোর করে নিয়ে এসেছে। আজ রাতটা টিকলিদের বাসায় কাটানোর বায়না। আদ্র আসতে চেয়েছিল, কিন্তু টায়রার বেড়াজালে পড়ে টিকলি বারণ করেছে। গেট দিয়ে বের হতেই দেখা গেল ওই সময় ওই গেট দিয়ে আরেকটি যুবক ভেতরে ঢুকলো। ছেলেটা এমনভাবে তাকালো যে কার দিকে তাকালো সেটা ঠিক ঠাউর করা গেল না। টিকলি, টায়রা, নিভা একে অপরের দিকে তাকাতেই টায়রা চোখ মুচকে বলল, এই লোক কার দিকে তাকালো? টায়রার মাথায় চাপড় দিয়ে টিকলি বলে, যার দিকে তাকাক, তোর তাতে কি? আরে বোঝোস না মাম্মা, আমার দিকে তাকালে তো কিছু একটা হিল্লে হয়ে যেত। তুমি তো বোন প্রেম টেম করে বিন্দাস লাইফ পার করতেছ, আর আমার তো একা একা সিঙ্গেল লাইফ ভালো লাগে না। বোনের কষ্ট তো বুঝবা না। চুপ থাক বেয়াদব, বলে নিভা রিক্সা ডাকতে গেল। মামা, আজকে যা দেখছি না। রাহুল ভুরু কুঁচকে বলল, কি দেখছস? নয়ন এক লাফ দিয়ে রাহুলের কাছে আসলো। মুখোমুখি বসে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ফিস করে বলল, আজকে দেখি কি জানোস, আমাদের বাসা থেকে 3টে মেয়ে বাইর হয়ে গেল। 3টে যা সুন্দর না রে, ডান পাশেরটা তো একেবারে আমার দিল কাইরে নিচ্ছে। রাহুল বিরক্ত হয়ে নয়নের কাছ থেকে সরে গিয়ে বলল, তোর এই রোগ কবে যাবে বলতো? মেয়ে দেখলে সুকসুক স্বভাব, যারই দেখোস তার উপরেই তুমি ফিদা, ঠাস ঠুস করে ক্রাশ খাও। তুমি যদি দেখতা তাইলে তুমিও তোমার দিলের যত পেয়ার আছে সব ঢাইলা দিতা। হ, তোর মতো তো সবে প্রতিবন্ধী, অটিজম শিশু। রোদ্দুরে সকাল, ঝকমকে এক ফালি নরম রোদ এসে গড়াগড়ি খাচ্ছিল বিছানা জুড়ে। সুন্দর সকালটাকে পার করে দুপুর গড়ালো, সাথে বাড়ল তাপ, গরমের উত্তাপ। গায়ে জড়ল ঘাম। রোদে ক্লান্ত দেহ চলতে চায় না, তবুও চালাতে হয়। কাল রাতে নিভা টিকলিদের বাসায় ছিল। সকালে টিকলিদের সাথে ভার্সিটি এসেছে। দুপুরে ক্লাস শেষ করে ওরা যখন ভার্সিটি থেকে বের হলো তখন নিভা বলল, তোরা তাহলে চলে যা। টানা ভুরুকুঁচকে জিজ্ঞেস করে, তুই এখন কোথায় যাবি? খালামণির বাসায়। কেন যাবি? তোর নিজের বাসা নেই? আরে আম্মু কিছুদিন থাকবে নানু বাড়ি। খালামণি তো কাল রাতে এসে পড়ছে, আম্মু আসার আগ পর্যন্ত খালামণির বাসায় থাকতে হবে। নিভার কথার মাঝে আচমকা কোত্থেকে যেন সামনে রিকশায় করে রাহুল এসে থামল। টিকলি ভীষণ রকম অবাকতার সাথে চোখ মুখ কুঁচকে তাকাতেই দেখল পাশে আরেকটা ছেলে। চেনা চেনা লাগছে, কিন্তু চেনা যাচ্ছে না। ভর দুপুরে কড়া উত্তাপে রাহুল তার শার্টের কলার পেছন দিয়ে ঠেলে দিতেই পাশ থেকে নয়ন খুব উৎফুল্লতার স্বরে ফিসফিস করে বলল, আরে বাহ ভাই, এই 3টাই তো সেম মাইয়া, যার কথা কালকে তোরে বললাম। ওই যে দেখ, মাঝখানে যে মেয়েটা দাঁড়ায় আছে না, ওই মেয়েই আমার দিল কায়রা নিছে। রাহুল ভুরুকুচকে নয়নের দিকে তাকিয়ে আবার সামনে তাকালো। সামনে তাকাতে দেখল মাঝখানের মেয়েটা টায়রা। রাহুল চোখ পাকিয়ে নয়নের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমার বোন। নয়ন মিনিট 5 জন্য হা হয়ে গেল। বিস্ফোরিত চোখে তাকিয়ে বলল, এত সুন্দর মাইয়া তোর বোন? রাহুলের কপালে কিছু সূক্ষ্ম চিন্তার ভাস, কিন্তু পর মুহূর্তে নয়নের কথা শুনে কটমট করে বলল, একদম নজর দিবি না, চোখ তুলে ফেলবো একেবারে। যেখানে মন চায় সেখানে ফ্লার্ট কর, কিন্তু আমার বোনদের ধারের কাছেও যাতে না দেখি। রাহুল এগিয়ে এলো। নয়নও মুখ গোমরা করে রাহুলের পেছন পেছন গেল। সাথে বিড়বিড় করে বলল, শালার ভাগ্যটাই আমার খারাপ, পোড়া কপাল। নয়ন এগিয়ে যেতেই টিকলি টায়রাকে ইশারা করলো, ফিসফিস করে বলল, সর্বনাশ, এই লোক রাহুল ভাইয়ের সাথে কি করে? টায়রাও ফিসফিস করে জবাব দিল, আমি কিভাবে জানবো? তুই যেখানে আমিও তো সেখানেই। রাহুল সামনে যেতে নিভা হাসি মুখে বলল, আপনি ভালো আছেন? রাহুল স্বভাবসুলভ মাথা ঝাঁকিয়ে হেসে বলল, জি, কাল বিকালে আমাদের দেখা হয়েছিল। এই সময়টুকুতে খারাপ থাকি কি করে? তাও তো কথাই। নিভা হেসে ফেলল। রোদের আলো তো ঝিলিক দিয়ে উঠল সুন্দর মুখখানা। টায়রা তীক্ষ্ণ চোখে তাকিয়ে টিকলিকে বলল, কাহিনী কিরে? কাল বিকালে দেখা হয়েছে মানে? তেমন কিছু না, পরে বলবো নি।
তখনই নয়ন টায়রার দিকে হাত বাড়িয়ে দিয়ে হেসে বলল, হাই, আই এম নয়ন, হোয়াটস ইউর নেম? টায়রা 32টা দাঁত বের করে বলল, মাই নেম ইজ চোখ। থতমত খেয়ে নয়ন বলল, সরি। রাহুল এসে দাঁড়িয়ে চোখ পাকিয়ে নয়নের দিকে তাকালো। নয়ন অন্যদিকে ঘুরে বিড়বিড় করে বলল, ভাই হচ্ছে একটা আইটেম বোম, বোন হচ্ছে ধানি লঙ্কা। টিকলি মিনমিনে গলায় বলল, ভাইয়া তুমি এখানে? চল। ফুপা ফোন করে বলল তোদের ভার্সিটি থেকে নিয়ে আসতে। টায়রা ভুরু কুঁচকে বলল, বাবা বলেছে? হঠাৎ কেন? আমরা তো প্রতিদিন একা একাই যাই। জানি না, আসতে বলেছে তাই এসেছি। কপালে ভাঁজ ফেলে রাহুল সন্দেহজনক চোখে তাকিয়ে আবার বলল, আচ্ছা কাল তোরা কোথায় গিয়েছিলি? টিকলি তুতলি বলল, কেন ভাইয়া? যেটা জিজ্ঞেস করলাম সেটা বল। ওই তো ভাইয়া, পিকনিকে গিয়েছিলাম। বান্ধবীরা সবাই মিলে পিকনিক করছিলাম, তো নিভা ছিল ওর খালার বাসায়। পিকনিকে অ্যাটেন্ড করেনি, তাই আমরা বাসায় ফেরার সময় ওকে ওর খালার বাসার সামনে থেকে পিক করে নিয়েছিলাম। কাল রাতে ও আমাদের সাথেই ছিল। কথাগুলো বলার পর টিকলি নিজে হতবাক হয়ে গেল। কি সুন্দর অনর্গল মিথ্যে কথা বলে দিল, একটু বাঁচল না। টিকলি কবে এত মিথ্যা বলা শিখল? প্রেমে পড়লে কি সবাই মিথ্যা বলা শেখে? কিন্তু কেন রাহুল ভাইয়া, কি হয়েছে? টায়রার প্রশ্ন। রাহুল হেসে উত্তর দিল, তেমন কিছু না, ওই আমার বন্ধু নয়ন তোদের আমাদের বাসার সামনে দেখেছে তো তাই। কিছু মনে পড়েছে এমন ভাব ধরে নিভা বলল, ও হ্যাঁ, আমরাও তো দেখেছি। আমরা যখন চলে যাচ্ছিলাম তখন সে বাসার ভেতর ঢুকছিল, তাই না নয়ন ভাই? নয়ন মাথা নাড়ালো। রাহুল টিকলির দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বলল, বাসার ভেতরে ঢুকেছিলি নাকি বাইরে দাঁড়িয়েছিলি? টিকলি বিড়বিড় করে বলল, এত প্রশ্ন করে কেন? চোখ মুখ কুঁচকে টিকলি আরও একটা মিথ্যা বলল, বাইরে দাঁড়িয়েছিলাম। টায়রা সন্দেহ চোখে তাকিয়ে বলল, কিন্তু ভাইয়া তুমি? টায়রাকে মাঝ পথে আটকিয়ে রাহুল বলল, আমি ওই বাসারই ব্যাচেলার হিসাবে ভাড়া থাকি। টায়রা অবাক হয়ে টিকলির দিকে তাকালো। টিকলি অসহায় চোখে তাকিয়ে বুঝিয়ে দিল ঘটনা সত্যি। টায়রা ফিসফিস করে বলল, কি বলে? আল্লাহ যে কালকে কি জ্বর বাছাই দিছে, বেঁচে থাকতে আর ওই বাড়িতে পা রাখব না। তখন বিকেল। টিকলি টায়রাকে বাড়ি পৌঁছে দিয়ে রাহুল মিরপুরের নিজের ছোট্ট এই ব্যাচেলার বাসায় এসে পড়েছিল। এসেই ঘুম দিয়েছে। ঘুম থেকে উঠে বিকেলে ছাদে যেতে আবিষ্কার করলো ছাদের এক কিনারে দাঁড়িয়ে রয়েছে নিভা। রাহুল পেছন থেকে বলল, হাই। নিভা ঘুরে সব সময়কার মতো হাসি দিয়ে বলল, ও হ্যালো, কি খবর? এই তো চলছে। রাহুল কৌতূহল থেকে প্রশ্ন করল, আপনি কি এখানে বেড়াতে এসেছেন? না মানে আগে তো কখনো দেখিনি। এলো চুলগুলোকে ঠিক করতে করতে নিভা জবাব দিল, সেরকমই। আসলে এ বাড়িতে আসা হয় না, কিন্তু তেমন থাকা হয় না। আম্মু গেছে নানু বাড়ি, কিছুদিন থাকবে, তাই আমিও কয়েকটা দিন আসি এখানে। ও আচ্ছা, আপনারা কয় ভাই বোন? আমি একাই। নিভা হেসে আবার বলল, এর জন্যই আমার এখানে আসতে ভালো লাগে। সারাদিন বাসায় একা একা ভালো লাগে না। এখানে আসলে আদর আদ্র ভাইয়ের সাথে মজা করা হয়। মাঝে মাঝে টিকলি টারার কাছে থাকি, দিন কেটে যায়। বাই দ্য ওয়ে, আপনারা কয় ভাই বোন? রাহুলের মুখ থমথম হয়ে গেল, একদম কালকের মতন। নিভা ভুরু কুঁচকে প্রশ্নবিদ্ধ চোখে তাকালো। আশ্চর্য, লোকটাকে যখনই নিজের ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞেস করা হয় তখনই লোকটা কেমন চুপ হয়ে যায়। নিভার ভাবনার মাঝে রাহুল খুব আস্তে করে বলল, 2 ভাই বোন। ও তাই, আপনার বোন আছে বুঝি? নাম কি? কোন ক্লাসে পড়ে? নাম রুমকি, ক্লাস 3-তে পড়ে, অনেক ছোট। রাহুল হেসে মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ, সাথে খুব আদুরে, আমার বাধ্য। তাই একদিন দেখা করাবেন আমার সাথে? নিভা খুব উৎসাহ নিয়ে কথাটা বলল। নিভার কথায় রাহুলের মুখটা আবারও থমথমে হয়ে গেল। নিভার হাসি হাসি মুখ মিলিয়ে গেল। বিভ্রান্তিকর অস্থিরতাগুলো লুকিয়ে জানতে চাইল, আপনি কি রাগ করলেন আমার ওপর? আপনি যদি না চান তবে দেখা করব না। রাহুল হেসে ব্যস্ত কণ্ঠে বলল, আরে না, তেমন কিছু না, আমার সাথেই তেমন দেখা হয় না। কেন? বললাম কেন দেখা হয় না, এমনি আমি দূরে থাকি তো তাই। কেন আপনি আপনার নিজের বাড়িতে যান না? রাহুল এর পরিপ্রেক্ষিতে আর কোনো কথা খুঁজে পেল না। খুব অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে রইল আকাশের দিকে মুখ করে।
অপরিচিত মানুষের এতটা গভীর প্রশ্ন রাহুলের পছন্দ না, কিন্তু এই প্রশ্নগুলো তো খুবই ন্যাচারাল, স্বভাব সুলভ মানুষ করবেই, কিন্তু ন্যাচারাল মানুষগুলোর জন্যই তো ন্যাচারাল প্রশ্ন। রাহুল তো ন্যাচারাল না। তার জীবন যে টিকলি, টায়রা, নিভা, আদর, আদরের মতো এতটা স্বাভাবিক না। নিভা তুড়ি বাজালো, সম্ভিত ফিরে রাহুল কিছু বলতে যাবে, তার আগেই শুনতে পেল নয়নের গলা। নয়ন ছাদে উঠতে উঠতে বলছে, এই তুই কি করিস এতক্ষণ ছাদে? নিভাকে দেখে নয়ন থেমে গেল, চোখগুলোকে একটু কঁচলিয়ে বলল, আপনি? নিভা কাঁধ নাড়িয়ে বলল, হ্যাঁ আমি। রাহুল নয়নের কাঁধ ধরে আস্তে করে বলল, উনি আদর আদরের খালাতো বোন হয়। ও তাই বুঝি, দুপুরে ওভাবে কথা বলছিলি, আমি তখন কিছুই বুঝতে পারিনি। নয়ন এবার ফিসফিস করে বলল, তা তুমি আদর ভাইয়ের বোনের সাথে এত কি কথা বলো? প্রেমে পড়ছে নাকি মাম্মা? রাহুল নয়নের পেটে কুনুই দিয়ে গুঁতো দিল। নয়ন পেট ধরে মুখ ফুলিয়ে আউ করে সরে দাঁড়ালো। রাতে জামিলুর রেজা টিকলিদের ঘরে এলো। টিকলি কপালে হাত রেখে আধশোয়া হয়েছিল, আর পাশেই টায়রা চুল আঁচড়াচ্ছিল। জামিলুর রেজাকে দেখে টায়রা নড়ে চড়ে বসে বলল, কিছু বলবে বাবা? টিকলি কপাল থেকে হাত সরালো। বাবাকে দেখে শোয়া থেকে সুন্দর করে উঠে বসে বলল, কখন ফিরেছো বাবা? এই তো কিছুক্ষণ আগেই। খেয়েছো? ঘরে শালা আক্তার ঢুকলো। টিকলি এক পলক তাকিয়ে আবার বাবার দিকে ভুরু কুঁচকে চেয়ে প্রশ্ন করল, আজ আমাদের ভার্সিটি থেকে আনতে রাহুল ভাইয়া কেন গিয়েছিল? আমি বলেছিলাম তাই। কেন? জামিলুর রেজা কোনো প্যাঁচে গেলেন না, সরাসরি প্রশ্ন করলেন, তুমি কি কাউকে পছন্দ করো টিকলি? কথাটা কানে যাওয়া মাত্রই টিকলির বুক কেঁপে উঠল। আকস্মিক প্রশ্নে ভ্যাবাচাকা খেয়ে গেল। মুখে ফুটে উঠল অজানা তীব্র ভয়। হাত কঁচলাতে কঁচলাতে এদিক ওদিক তাকিয়ে টায়রার দিকে তাকালো। টায়রা নিজে অবাক হয়ে তাকিয়ে আসছে বাবার মুখের দিকে। সেও যে এই প্রশ্নে বেশ শখ খেয়েছে তা একদম ঝকঝক করে মুখে ভেসে উঠেছে। টিকলি যেন বোবা হয়ে বসে আছে, কথা বলার জন্য ঠোঁট দুটো খুলতে পারছে না। জামিলুর রেজা তীক্ষ্ণ চোখে তাকিয়ে আবারও বললেন, বাদর ডাক্তারকে? টিকলির যেন এই প্রশ্ন শুনে আরো অবাক হয়ে গেল, ভয়ে থরথর করে কাঁপতে লাগল। গহীন অন্ধকারে এক ফোঁটা আলোর দিশা খুঁজে পেল না। শালা আক্তার তখন পেছন থেকে ঝাঁঝালো গলায় বললেন, উত্তর দিচ্ছিস না কেন? কাল রাতে খাবার টেবিলেই ফোন রেখে এসেছিলি, মনে আছে? তখন এই নামে সেভ করা একটা নাম্বার থেকে মেসেজ এসেছিল। লক স্ক্রিনে মেসেজটা ভেসে উঠেছিল, আর মেসেজটা ছিল, আমি আজ রাতে ব্যস্ত থাকব, তুই নিশ্চয়ই পড়ে দেখছিস। টিকলি ঢোক গিলল। চোখ বন্ধ করে নিজের এই অপকর্মের জন্য নিজেকে কিছু গালাগালো দেয়া হলো। পাশ থেকে তখন টায়রা থেমে থেমে বানিয়ে বানিয়ে বলে উঠল, আরে না মা, তেমন কেউ না। সে তো একটা মজা ছিল, এক বন্ধুর নাম মজা করে সেভ করা হয়েছিল। বন্ধুটা তো আর ডাক্তার নয়, ডাক্তার হলে তো আর তোমাদের বন্ধু হতে পারে না। আর ধরে নিলাম বন্ধু, কিন্তু এই মেসেজ কেন পাঠাবে? জামিলুর রেজা প্রশ্ন করলেন। টায়রা আবার কিছু বলতে ধরতেই টিকলি টায়রাকে থামিয়ে দিল। জিহ্বা দিয়ে শুকনো ঠোঁট দুটো ভিজিয়ে বলল, থাকার মিথ্যা বলিস না। টায়রা থেমে গেল। শালা আক্তার উচ্চস্বরে বললেন, তার মানে তুই প্রেম করিস? টিকলি কোনো উত্তর দিল না, মাথা নিচু করে বসে থাকলো। টায়রা নখ কামড়িয়ে ভাবতে থাকলো কি করে ব্যাপারটাকে সামাল দেয়া যায়। জামিলুর রেজা টিকলির মাথায় হাত বুলিয়ে দিলেন, বললেন, তোমার যদি কোনো পছন্দ থাকে তাহলে আমার আপত্তি নেই। আমরা চেয়েছিলাম তোমাকে বিয়ে দিতে, কিন্তু আমরা জানতে চাই ছেলেটাকে তোমার যোগ্য কিনা। বাবার কথায় খানিকটা ভরসা পেলেও টিকলি জানে ছেলেটাকে এই প্রশ্নের উত্তর দেওয়ার পর সব উলটপালট হয়ে যাবে। আর হলো তাই। টিকলি বাবার নাম ধরে বলল, বাবা, ওনার নাম আদর, আদর খান। জামিলুর রেজার স্বাভাবিক ভুরুজোড়া কুঁচকে এলো। সন্দেহ কণ্ঠ নিয়ে প্রশ্ন করল, কোন আদর? টিকলি ঢোক গিলিয়ে শুকনো ঠোঁট ভেজিয়ে সময় নিয়ে বলল, আজিম খানের ছেলে, নিউরোলজিস্ট। জামিলুর রেজা বসা থেকে দাঁড়িয়ে পড়লেন, ভীষণ অবাকতার সুরে বললেন, হোয়াট? এটা কি সেই ছেলে যার সাথে আমি প্রথমে তোমার বিয়ে ঠিক করেছিলাম? টিকলি কিছুক্ষণ চুপ থেকে আস্তে করে মাথা নাড়ালো। জামিলুর রেজা অবাকের ওপর বিস্মিত হলেন। শতগুণ অবাকতা কণ্ঠে ঢেলে বললেন, কিভাবে এটা করতে পারো তুমি?
তোমার কি মনে নেই তারা কি কি করেছিল, কিভাবে আমাদের অপমান করেছিল, এমনকি তোমাকে 15 দিনের সিসিসি। জামিলুর রেজা হাইপার হয়ে গেলেন। টিকলি দাঁড়িয়ে বাবার মুখোমুখি হয়ে ব্যস্ত গলায় বলল, বাবা দোষটা আমার ছিল, আমার কথাটা একবার শোনো। জামিলুর রেজা এক কথা বললেন, আর একটা কথা হবে না, ভুলে যাও সেই ছেলেকে। একসময় আমি সেই ছেলেকে পছন্দ করে তোমার জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেও এখন আর মানতে পারবো না, সেই পরিবার খুবই বেয়াদব এবং অসভ্য। জামিলুর রেজা চটপট পায়ে চলে গেলেন ঘর থেকে। টিকলি থম মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বসে পড়ল খাটে। কানে অনবরত বাজতে থাকলো বাবার বলা কথাগুলো। একসময় ছোট্ট একটা মিথ্যে বলায় আজ কত বড় কাণ্ড ঘটে গেল। টিকলিকে আদৌ কখনো পাবে আদরকে? দুনয়ন বেয়ে জলেরা পড়তে থাকলো অফুরন্ত। টায়রা টিকলির কাঁধে হাত রেখে চোখ মুছিয়ে দিল। ফোন এগিয়ে দিয়ে বলল, আদর ভাইয়াকে ফোন কর। টিকলি তৎক্ষণাৎ ফোন লাগালো। পাগলের মতো একটার পর একটা ফোন দেওয়ার পরও ওপাশ থেকে ফোন ধরা হলো না। টিকলি শব্দ করে কেঁদে উঠল। কিছুক্ষণ পর মেসেজ এলো, আমি খুব ব্যস্ত, জাস্ট 10 মিনিট ওয়েট করুন, আমি ব্যাক করছি। টিকলি আরও জোরে শব্দ করে কেঁদে উঠতেই টায়রা ওকে জড়িয়ে ধরল। হেঁচকি দিয়ে কাঁদতে কাঁদতে টিকলি বলল, দেখেছিস, তুই তো কাল বারবার বলেছিলি আমি এত কাঁদছি কেন, এখন দেখেছিস সে যে কাল দেখা হলো, এরপর আর সাথে কোনো কথা হয়নি। সে এতটাই ব্যস্ত, তার এই ব্যস্ত জীবনে আমি আমাকে খুঁজে পাই না, অথচ ব্যস্ততা শেষ হলে পাগল সে পাগলামির কী মানে, কী দাম। 8 মিনিটের মাথায় ফোন দিয়েছিল আদর। টিকলি ফোন কানে ধরে রুদ্ধশ্বাসে বলল, এতটা ব্যস্ত আপনি? টিকলির কণ্ঠ শুনে আদর ভার্ত গলায় বলল, কুল ডাউন, কী হয়েছে? আপনি তো জানতেন আমি ব্যস্ত থাকব। টিকলি ঠোঁট ভেঙে কেঁদে দিল। আদর দিশাহারা হয়ে পড়ল। হতাশ কণ্ঠে বলল, এতটা পাগলামি করলে কি করে চলবে, আমি ব্যস্ত ছিলাম। টিকলি তৎক্ষণাৎ জ্বলে উঠল, সবসময় বেশি বলছেন কেন? আমি একবার বলেছি আপনার জন্য কাঁদছি, আমি তো জানি আপনার ব্যস্তময় জীবনে আমার কোনো ভূমিকা নেই। আদর বিস্মিত হয়ে পড়ল। কিছুক্ষণ অবাক হয়ে বলল, আপনার ঘুম দরকার টিকলি, ঘুমান, বেশি উল্টাপাল্টা বকছেন। টিকলি বসা থেকে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, আপনি কি আমার কথাটা শুনবেন? তা না হলে আমি বিয়ে করে ফেললাম। আদর যেন বিস্ময়ে স্তম্ভিত হয়ে রইল। শতগুণ অবাকতার স্বরে বলে উঠল, রাত বিরাতে কি শুরু করলেন? এখানে বিয়ের প্রসঙ্গ আসছে কোথা থেকে? ডাক্তার, ওকে আপনি বলুন, আমি শুনছি, তবু এত হাইপার হবেন না। ও মাই গড, পুরাই হট। আপনি কি আমার সাথে মজা করছেন? মজা করব? তাও আবার আমি? তো এই সময়ে আপনার সাথে? এখন মজা করলে আপনি এক চিৎকারে আমার 2তলা বাসাটা ভেঙে ফেলবেন। প্রেমের পর নতুন নতুন চিৎকার শিখেছেন বলে কথা। টিকলি চোখ বন্ধ করে শান্ত হলো। নিজেকে যথাযথ গাম্ভীর্য করার চেষ্টা চালালেও পারা গেল না। অন্যথাকারী মনটা আবার কেঁদে উঠে আদরকে বলল, আমি বাবাকে সব বলে দিয়েছি। এতক্ষণ টিকলির রাগ কমানোর প্রচেষ্টায় ঠাট্টার সালে কথা বললেও এ মুহূর্তে ভুরুজোড়া বেঁকে গেল আদরের। অসম্ভব কৌতূহল নিয়ে ভ্রুকুটি করে বলল, কি বলেছেন? আপনার কথা, আপনার মেসেজ কাল বাবা দেখে ফেলেছে। আমি আজকে সব অস্বীকার করেছি, কিন্তু বাবা মানছে না, আপনাকে ভুলে যেতে বলেছে। কথা বলতেই টিকলি কেঁদে দিল। জীবনের এতগুলো বছরে যা কাঁদেনি, প্রেম করার পর তার চেয়ে বেশি কাঁদছে। প্রেম করলে বোধ হয় মানুষের সাহস বাড়ে, মিথ্যে কথা বলা শেখে, কথা গোপন করতে জানে, নিজেকে আড়াল করতে শেখে, সাথে খুব করে কাঁদতে পারে। আদর অবিশ্বাস্য চোখে কিছুক্ষণ শূন্যে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ পর খুবই হতাশ নিঃশ্বাস ফেলে দীর্ঘ কণ্ঠে বলল, কিছু বলার নেই। টিকলি ঠোঁট চেপে কান্না আটকে প্রশ্ন করলো, কিছু বলার নেই? না, শুধু এতটুকু বলবো, এতটা বাড়াবাড়ি আপনি না করলেও পারতেন, আমাকে না জানিয়ে এত বড় ডিসিশন না নিলেও পারতেন। আপনার বাবাকে জানানোর এখনই কোনো দরকার ছিল না, কথাটা কাটিয়ে দিতেন। আমি চেয়েছিলাম আগে আমি আমার পরিবারকে বুঝাবো, এরপর আমার পরিবার ভুল স্বীকার করে আপনার পরিবারের সাথে কথা বললেই ব্যাপারটা মিটমাট হয়ে যেত। কিন্তু আপনি কি থেকে কি করে ফেললেন? নাথিং টু সে। কথাগুলো বলেই ফোন কাটা হলো। টিকলি দাঁড়ানো থেকে ধপ করে বসে পড়ল। চোখের সামনে ফোনটা ধরে বিড়বিড় করে বারবার বলল, কেটে দিল সে ফোনটা।
আমার দিকটা একটু বোঝার চেষ্টা করলো না? এর মাঝে কেটে গেল 2 দিন। কি দরকার মিছে আবদার, ভুলের পাল্লা ভারী। জানি 9/6 সবই অভিনয়, তাই তো দুজনের আড়ি। শুভ্র প্রভাতটা মেঘে ভরপুর। জারুল গাছ থেকে শুয়ে টুপটুপ করে পড়ছে বৃষ্টির পানি। হিজল গাছে ফুটেছে লাল ফুল। টিকলি উষার বেলায় বসে গেছে গিটার হাতে। সারারাত নির্ঘুম টিকলির চোখ ভারী ক্লান্ত, তবুও ঘুমের ছিটে ফোঁটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আদরের কাছ থেকে সেদিন একটু একটু গিটার বাজানো শিখে নেওয়া হয়েছিল। সেই শেখা গিটার বাজানো বাজিয়েই অশ্রু জড়িয়ে 2 লাইন গাওয়া হলো। নির্ঘুম কালো রাত্রি কেটে যেতে ভোরবেলায় কফি হাতে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আদর। দেয়াল ঘেঁষে জেগে ওঠা বাগান বিলাস। চারিপাশের বাতাসে সাদা শিমুল তুলোর উড়াউড়ি। গভীর মনের মন খারাপের সাথে হালকা তেজ, তবুও ভালোবাসার কাছে একেবারে পরোয়াবিহীন, তো আরেকবার পরাজিত। পাতার ন্যায় বেগুনি রঙের ফুলগুলো মুঠো ভরে ছিঁড়ে নিয়ে বৃষ্টি প্রহর প্রত্যুষে অনেকদিন বাদে, বহু বছর বাদে গেয়ে ওঠা হলো। তোমার হাসির জন্য আমি সব করে যাই, ভালোবেসে দিয়েছি তোমায় আমার পুরোটাই। টায়রা উঠে এসে টিকলির কাঁধে হাত রাখলো। চোখ বন্ধ করে টিকলি গেয়ে উঠল, চাইনি আমি হারাও তুমি, বাড়াও মনের দূরত্ব। সকাল সকাল ওঠা আদরের অভ্যাস নয়, তবু আজ কিভাবে যেন সকালে উঠে পড়েছে। ভাইয়ের ঘর থেকে গানের আওয়াজ এলে চমকে ওঠাও হয়েছে। ব্যস্ত পায়ে হেঁটে ভাইয়ের ঘরের বাইরে দাঁড়াতেই শুনতে পেল, তবুও 2 জন দূরে হারায়, জিতেও 2 জন হেরে যায়। ধীর আঙুলগুলো গিটারের তারে চালিয়ে টিকলিরও গাওয়া হলো, তবুও 2 জন দূরে হারায়, জিতেও 2 জন হেরে যায়। আদর গিয়ে ভাইয়ের পিছনে দাঁড়ালো। আদর ভোরের উকি দেয়া সূর্যটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ধীর কণ্ঠে গাইল, তবুও 2 জন দূরে হারায়। শূন্যে দৃষ্টি স্থির রেখে টিকলি গান সমাপ্ত করল, জিতেও 2 জন হেরে যায়। অভিমানের পাল্লা ভীষণ ভারী, তবু দুপ্রান্ত থেকে নিজেদের খুব অজানায় গোপনে গাওয়া হলো একই গান। কেউ জানল না, আড়ালেই হয়ে গেল অভিমানের গান। এই অভিমানের কবলে পড়ে দেয়া হচ্ছে না ফোন, করা হচ্ছে না কোনো যোগাযোগ 2 দিন ধরে। টায়রা টিকলির পাশের কালো বিন ব্যাগে বসল। টিকলির হাত থেকে গিটারটা নিয়ে টুংটার সুর তুলে বলল, বাহ, আদর ভাইয়া তো তোকে গিটার বাজানো শিখিয়ে দিয়েছে, আই এম ইমপ্রেসড। টিকলির কোনো হেলদোল দেখা গেল না। সে যেমন একদিকে তাকিয়ে বসেছিল তেমনই বসে আছে। টায়রা এবার গলা খাকারি দিয়ে গিটারের পানে চোখ রেখে বলল, তোর কি মনে হয় না তোর ইগো বেশি? টিকলি ঘুরে তাকালো। ভুরু কুঁচকে প্রশ্নবিদ্ধ চোখে তাকাতেই টায়রা আবারও সুর তুলল। কিছুক্ষণ পর আবার বলল, দোষটা কি তোর নয়? টিকলি আবার তাকালো, ভুরু কুঁচকে চোখ দুটো ছোট করে বলল, মানে সব আমার দোষ? টায়রা হাত থেকে গিটার নামিয়ে পাশে রাখলো। টিকলির মুখোমুখি বসে বোঝানোর চেষ্টা করে বলল, তুই পুরো বিষয়টা অবজারভেশন কর একবার। যেমন তুই দেখ, সব কিছু কিন্তু তোর জন্যই হয়েছে। ঘটনা ঘাটতে গেলে কিন্তু দেখা যাবে ভুলগুলো তোরই। তুই বিয়ে করতে চাসনি প্রথমে, হ্যাঁ আমার দোষ আছে, আমিও চাইনি তুই বিয়ে কর। কিন্তু যাই হোক, আদর ভাইয়ের তো দোষ নেই। তুই বলেছিলি তুই নিজে 15 দিনের প্রেগন্যান্ট। ব্যাস, বাড়িতে গিয়ে নিজের বাবা মাকে আদর ভাইয়াও সেটাই বলেছে, তাই কি স্বাভাবিক নয়? অপরিচিত কারোর জন্য সে নিজে কেন বাবা মার কাছে মিথ্যে বলবে? আফটার অল সেও ওই টাইমে বিয়ে করতে চায়নি। এখন সেদিন রাতে বিষয়টা আমি কাটিয়ে দিতে চাইলাম, কিন্তু তুই বলে দিলি আব্বুকে সবটা। এটা তো আগে থেকেই জানা ছিল যে বাবা মা মানবে না, তাই আদর ভাইয়ের পারমিশন না নিয়ে এত বড় কথাটা আগেই বলে দেওয়া তোর উচিত হয়নি। তাই আদর ভাইয়া রেগে আছে। তার ওপর তুই ফোন দিচ্ছিস না 2 দিন ধরে, সে আরও রেগে আছে। আলটিমেটলি সব ঘটনার পেছনের মূল কারণ কিন্তু তুই। টায়রা চোখ মুখ কুঁচকে কথাগুলো বলে এক চোখ খুলে বোনের রিয়াকশন দেখার চেষ্টা করলো, কিন্তু টিকলির মুখে তেমন কোনো প্রতিক্রিয়া খুঁজে পাওয়া গেল না। কপালে কিছু সূক্ষ্ম ভাঁজ ফেলে সে বাইরে তাকিয়েছিল। কিছুক্ষণ পর উঠে নিজের ঘরে চলে গেল। টায়রা দীর্ঘশ্বাস ফেলে প্রভাতের অপ্রার্থিব মেঘের গর্জন শুনতে শুনতে গিটার হাতে নিয়ে পুনরায় টুংটাং শব্দ তুলল। স্নিগ্ধ বিকেল। টিকলি সাদা জামা পরল, গায়ে জড়ালো নীল রঙের ওড়না আর পায়জামা। নীল আকাশের মাঝে এক টুকরো সাদা মেঘের ন্যায় ফুটে উঠল
মোমের পুতুলের মতো মুখখানা, কানে নীল রঙা ঝুমকো, হাতে নীল সাদা চুড়ি। আজ চশমা পরল না, কিন্তু টিকলির ক্ষেত্রে চশমা না পরে চলাফেরা করা বিশাল বড় এক যুদ্ধ, তাই চোখে পাওয়ার লেন্স লাগানোটা আবশ্যক। টিকলিকে রেডি হতে দেখে টায়রা ভুরুকুটি করে বলল, এ বৃষ্টি বাদলের দিনে একলা যাস কই তুই? কোমর ছাড়ানো ঘন কালো রেশমি চুলগুলোকে ঠিক করতে করতে মুচকি হেসে টিকলি জবাব দিল, জামাইয়ের কাছে। টায়রা চোখ বড় বড় করে তাকালো। টায়রা কিছু বলতে চাইছিল, টিকলি না শুনেই সাদা পার্স নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। পেছন থেকে টায়রা চেঁচিয়ে বলল, যাচ্ছ যাও, কিন্তু সাবধান, নিচে ভাল্লুক মামা না। মামি এসে বসেছে। নিচে যেতেই টিকলি আশ্চর্য হয়ে পড়ল। বসার ঘরে বসে আছে বাবা মা, আর তার সামনের সোফায় বসে আছে রুহুল হক, আকিদা হক আর ছোট্ট রুমকি। জামিলুর রেজা ভুরু কুঁচকে টিকলির দিকে তাকালেন। টিকলি স্বাভাবিক হয়ে মামা মামিকে সালাম জানালো। রুমকিকে কোলে নিয়ে কিছুক্ষণ আদর করে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে এক পা বাড়াতেই আকিদা হক কেমন যেন উপহাসের গলায় বললেন, কোথাও যাচ্ছ নাকি টিকলি? টিকলি আস্তে করে উত্তর দিল, ওই তো মামি, একটু কাজ ছিল। জামিলুর রেজা গম্ভীর গলায় বললেন, কি কাজ পড়ল? শালা আক্তার বললেন, এই বৃষ্টি কাদার দিনে কি কাজ পড়ল শুনি। টিকলি কারোর কথার উত্তর খুঁজে পেল না। বসার ঘরের সামনে এসে দাঁড়িয়েছে টায়রা। আস্তে আস্তে পা টিপে টিপে টিকলির পাশে এসে দাঁড়ালো। আকিদা হক ভুরুকুটি করে ন্যাকা গলায় বললেন, ইস, আসছি, কাজ পড়ে গেল, আমরা এসেছি কোথায় একটু গল্পগুজব করবে তা না? টায়রা ফট করে বলে ফেলল, গল্প তো সমানে সমানে বয়সে বয়সে হয়, আপনার সাথে তো আমাদের বয়স যায় না। যেই বয়সের মেয়ে সেই বয়সের মেয়ের সাথেই তো গল্প করবো মামি যান। টায়রা দাঁত কেলিয়ে টেনে টেনে বলল। টিকলি টায়রাকে কনুই দিয়ে গুঁতো দিল। শায়লা আক্তার চোখ পাকিয়েছিলেন মেয়ের দিকে। আকিদা হক একটু চুপসে গেলেন, তবুও দমলেন না। জামিলুর রেজার দিকে তাকে জিজ্ঞেস করলেন, তা ভাই, মেয়ের বিয়ে দিবেন না? দু মেয়ে আপনার বড় হয়েছে, একজনের অন্তত বিয়ে এবার দেওয়া উচিত। টায়রা দাঁত দিয়ে ঠোঁট কামড়ে আকিদা হকের দিকে তাকিয়ে থাকলো। জামিলুর রেজা চিন্তিত ভঙ্গিতে বললেন, ছেলে খুঁজছি। স্যাস চমুক দিয়ে ডাইনির মতো হেসে আকিদা হক কুটনির গলায় বললেন, আহা, অত খোঁজাখুঁজির কি দরকার, আপনাদের ঘরেই তো পাত্র আছে। টায়রা বিড়বিড় করে বলল, এখানে আসছি কুটনাগিরি করতে, বেয়াদ্দপ মহিলা। শালা আক্তার ভুরু কুঁচকে বললেন, মানে বলছেন না আপা, আপনার নিজের ভাতিজা থাকতে অত দূরে কেন যেতে হবে? আকিদা হক কথাটা বলতে টিকলি বিস্ফোরণ চোখে তাকালো। শালা আক্তারের যেন কথাটা মনে ধরেছে। টিকলি শক্ত গলায় ব্যস্ত কণ্ঠে বলল, বাবা, আমাকে বেরোতে হবে, অ্যান্ড ইটস আর্জেন্ট। বৃষ্টির দিনে বের হতে হবে না, ঘরে যাও। আকিদা হক কেমন যেন চোখে তাকিয়েছিল, মনটা ভরপুর তার কূটনৈতিক চালে। টায়রা বিড়বিড় করে বলল, এই আকিদা, ওইদিকে তাকা 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 বলতেছি, দাঁড়া। টায়রা টিকলিকে ফিসফিস করে বলল, এক দৌড়ে গেটের বাইরে চলে যাবি? টিকলি কিছু বুঝে ওঠার আগে টায়রা গগন বিহারী চিৎকার দিয়ে হাত দিয়ে সামনের এক জায়গায় ইশারা করে বলল, আল্লাহ গো, ভাল্লুক মামি। সবাই ভ্যাবাস্তাকে খেয়ে আকস্মিক এই চিৎকারে ভয় পেয়ে টায়রার হাত যেদিকে তাক করা সেদিকে তাকিয়ে ভর্ত কণ্ঠে বলল, কই কই, কি? আকিদা হক ভয় পেয়ে চমকে দাঁড়িয়েছেন। টায়রার দেখা দেখি সেও চিৎকার করে সেই দিকে তাকিয়ে আছে, কিন্তু কিছু দেখতে না পেয়ে ভুরু কুঁচকে বিড়বিড় করে বললেন, 1 মিনিট। কি বলল? ভাল্লুক মামি? এই সুযোগে টিকলি দৌড়ে বাসা থেকে বের হয়ে গেছে। আকিদা হক টায়রার দিকে গরম চোখে তাকাতেই দেখলেন টায়রার পাশে টিকলি নেই। তিনি ভাল্লুক মামি কথাটা ভুলে গিয়ে অবাক কণ্ঠে বললেন, টিকলি কই গেল? রুহুল হক ধমকে বললেন, তাতে তোমার কি? এত বেশি কথা বলছো কেন? তোমাকে কি এখানে ঘটকালি করতে এনেছি? সবার সামনে স্বামীর মুখ থেকে এহেন কথার ধারা শুনে আকিদা হক অপমানিত বোধ করলেন। সোফায় বসে পুনরায় চা খেতে লাগলেন। টায়রা দাঁত বের করে হাসছিল। বাবা মার দিকে চোখ পড়তে দেখল তারা চোখ পাকিয়ে তাকিয়ে আছে। টায়রা আলগোছে সেখান থেকে এক পা করে সরে গিয়ে নিজের ঘরে চলে এলো। ক্লান্ত দেহখানি চেহারে এলিয়ে দিতেই চেম্বারের দরজা ঠেলে হুড়মুড় করে কেউ ঢুকল। গর্জনাধিকারী আকাশটা ধীরে ধীরে কালো রঙা মেঘে ছেয়ে যাচ্ছে। ঘরময় জুড়ে ঠান্ডা বাতাসের বিচরণ। আদর ভুরু কুঁচকে অস্বাভাবিকতা অবাকতা নিয়ে তাকিয়ে থাকার কালে জামা ঝেড়ে বিরক্ত মুখে টিকলি এসে বসল চেয়ারে।
বাইরে একদম হালকা ঝিরিঝিরি বৃষ্টি। টিকলির বদ্ধ কালো চুলের ওপর বিন্দু বিন্দু সাদা উজ্জ্বল পানির আলোড়ন। চুল ঝাড় দিয়ে চোখের চশমাটা ঠিক করে টিকলি অত্যন্ত বিরক্ত কণ্ঠে বলল, অমন হাঁ করে তাকিয়ে রয়েছেন কেন? এক গ্লাস পানি খাওয়ান। নাকি আপনাদের এখানে পানিও পাওয়া যায় না? থাক, এসব ডাক্তার ফাক্তারের পানিও রুগী রুগী গন্ধ করবে, খাবো না। আদর ছোট ছোট চোখে তাকালো। হঠাৎ মনে হলো চশমা পড়ুয়া টিকলি বেশি সুন্দর। ওই ফোলা রক্তিম ফর্সা গাল দুটোর সাথে কালো চশমায় টিকলিকে মনে হয় অধিক চিন্তাশীল, বিচক্ষণ, মেধাবী, বুদ্ধি সম্পন্ন নারী এবং ভীষণ চতুর। অন্যরকম আলাদা আদরি টিকলি। আদর নিজেকে যথাসম্ভব স্বাভাবিক করে তুলে গম্ভীর মুখে বলল, আপনি এখানে কেন? উফ ডাক্তার, সব সময় গম্ভীর মুখে কথা বলবেন না তো। আদর নড়ে বসল। এরপর বলল, আমরা বাইরে দেখা করতাম। আদরের কথা শেষ হওয়ার আগে টিকলি ভুরু কুঁচকে তাকে বলল, বাইরে দেখা করতাম মানে? আমি এখানে চিকিৎসা নিতে এসেছি। আপনি কি বাইরে রেস্টুরেন্টে কিংবা পার্কে বসে আমার চিকিৎসা করতেন? আদর থতমত খেলো। মিনিট দুয়েকের মধ্যে উদ্বিগ্ন গলায় বলল, চিকিৎসা নিতে এসেছেন মানে? মাথা ব্যথা আবার বেড়েছে নাকি? ঠিকমতো ওষুধ খান না? টিকলি গালে হাত দিয়ে ঠোঁট উল্টে বলল, ওসব কিছু না ডাক্তার। আদর ভুরু কুঁচকে বলে, তবে? টিকলি ভীষণ হতাশ কণ্ঠে বলে উঠল, আমি স্বপ্ন দেখি না বাদর সাহেব। আদর ভুরুর কোণে উঠিয়ে তাকালো। টিকলি আবারও দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলে উঠল, আমি স্বপ্ন দেখি না। রাজপুত্র রাগ করে রাজকন্যার স্বপ্নে ধরা দেয় না। আদর স্যারে হেলান দিল। মাথাটা এলিয়ে দিয়ে স্যারটাকে দুলাতে দুলাতে গোপনে বাঁকা হেসে বলল, স্বপ্ন দেখার জন্য ঘুমাতে হয় মিস টিকলি। আমি আপনাকে ঘুমের ওষুধ লিখে দিচ্ছি, খেয়ে ঘুমাবেন, ভালো ঘুম হবে। আর হ্যাঁ, হুড়মুড় করে ঢুকে পড়েছেন, নিশ্চয়ই ভিজিট দেননি। এখন ভিজিট সহ 600 টাকা জরিমানা দিবেন আমার টাইম ওয়েস্টের জন্য। ডাক্তারগুলো কি সত্যি কিপটা আর আবেগহীন? আদর হাসল। হাতের কলম নাড়াতে নাড়াতে বলল, তো আপনার বুঝছি খুব আবেগ। অবশ্যই, তা না হলে এমনি এমনি এসেছি। নিজের ভুল করেছেন, আবার দুদিন ফোন দেননি, তার উপর আবার বড় বড় কথা। আপনিও তো ফোন দেননি ডাক্তার। টিকলি চোখ টলমল করলো। আদর উঠে এসে টিকলির পাশে দাঁড়িয়ে বলল, ফ্যাস ফ্যাস করে কাঁদবেন না, চশমা ভেঙে চোখ উঠিয়ে আনবো। টিকলি চোখ কুঁচকে বলল, আপনি আমার ডক্টর, আমি আপনার পেশেন্ট। একজন পেশেন্টের সাথে প্রেমিকার মতো বিহেভিয়ার মানায় না। সারাত বাসর করে সকালে উষ্টা দিয়ে কয়, এই তুমি কে? এই হচ্ছে আপনার দশা।